নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। কি আছে কলকাতায়? বারবার ঠিক কলকাতার দোরগোড়ায় এসে আটকে যায় বিজেপির রথ। 1992 সালে বাবরি মসজিদ বা বিতর্কিত ধাঁচা যেভাবেই যে বলুন না কেন, সেটি ভাঙার পর তার পরবর্তী সময় নির্বাচনে উল্লেখযোগ্যভাবে বিজেপির ভোট বাড়াই হোক, বা ঠিক যখন এই রাজ্য থেকে বিজেপি দুজন সাংসদ নিয়ে যাচ্ছে, প্রথমে একজন তারপর দুজন, তখনই হোক কলকাতার কাছেই দমদম থেকে তপন শিকদার জিতবেন, কিন্তু কলকাতা থেকে বিজেপির একটি আসনও বেরোবে না। তারপর এই 2014 পরবর্তী, নরেন্দ্র মোদী পরবর্তী সময়, তখনও বিজেপির এত উত্থানের মধ্যেও কলকাতাতে একটি নির্দিষ্ট লোকসভা বা দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে কয়েকটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে থাকা সত্ত্বেও শেষমেশ বিজেপি যেন কোথায় এসে আটকে যায়, থমকে যায়। বিজেপি সেই থমকে যাওয়া, আটকে যাওয়া রথ কি এবার কলকাতার রাস্তায় চলবে? কলকাতা কি শেষমেশ বিজেপি সম্পর্কে ছুঁতমার্গ কাটাবে? বাংলার সর্বত্র সব জেলায় বিজেপির নিশান উড়েছে। কোথাও কোথাও বিজেপির নিশান একটু বেশি করে উড়েছে, কোথাও কম উড়েছে। উত্তরবঙ্গ তো এক কথায় বলতে গেলে লোকসভা নির্বাচনের পর থেকে রাজনৈতিকভাবে বিজেপির দখল। দক্ষিণবঙ্গ বেশ কিছু জায়গায় বিজেপি ভালো ফল করেছে, কিন্তু রাজধানীতে এসে বিজেপির এই সংকট কেন? এই সংকট কি কাটবে? সেই সংকটে কাটবে কিনা বিজেপির রথ, কলকাতায় চলবে কিনা, কলকাতার মানুষ বিজেপি সম্পর্কে তাদের ছুঁতমার্গ সরিয়ে বিজেপিকে আপনার করে নিজের করে নেবেন কিনা, তার জন্যই আমাদের আজকের আলোচনা। যে প্রশ্নের জবাব চাই বাংলা, এবং আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আজকের অতিথিদের সঙ্গে আপনাদের সঙ্গে এক এক করে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল খান রয়েছেন এবারের ভোটে কলকাতার একটি কেন্দ্র থেকে, কসবা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী এবং পেশায় চিকিৎসক, এবং আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, এবং বিজেপির তরফ থেকে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি। প্রত্যেকের সঙ্গে আলোচনায় আসবো। দেখুন অনির্বাণ, যেটা আপনার প্রশ্ন, সেখানে আমি এটা বলি, আমি বলবো না যে কলকাতার বিজেপি সম্পর্কে ছুঁতমার্গ রয়েছে, কিন্তু যেটা সমস্যার, অর্থাৎ কলকাতা বিজেপির দখলে যাবে কিনা বা বিজেপি যতটা সাফল্য প্রত্যাশা করছে ততটা পাবে কিনা, তার জন্য আমি এটা মনে করাবো যে কলকাতা শহরে কিন্তু এখনো শঙ্খ ঘোষের মৃত্যু অনেক বেশি জায়গা নিয়ে নেয় রামনবমীর চাইতে। মুখস্থ আরও খুলে গেছে এই আইএসএফ আসার পর, তাহলে কতটা ধর্মনিরপেক্ষ সেখান থেকে বোঝা গেছে। আর তৃণমূল 10 বছরে কলকাতার জন্য কি করেছে আপনি বলুন না। আজকে করোনা অবস্থায় কোথায় যান, করোনা অবস্থায় হসপিটালগুলো যান, তাহলে বুঝতে পারবেন অবস্থা। আর অক্সিজেন স্ক্যারসিটি এটা দেশে চলছে। জানুয়ারি মাসে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে 5টা অক্সিজেন প্লান্ট করার জন্য টাকা পাঠিয়েছিল। সেই অক্সিজেন প্লান্টগুলো কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গ সরকার লুট করেছে। আজকেও একটা বিজেপি একটা ভিডিও পাবলিশ করেছে, সেখানে একটা এমএসপি মানে প্রকিউরমেন্টের স্ক্যাম আছে। এই সরকারটা স্ক্যাম ছাড়া কিছু করেনি, তার এফেক্টও কলকাতা ফেস করেছে। কলকাতা এবার বিজেপির পক্ষে। কলকাতা জানে একমাত্র বিজেপিই পারে কলকাতাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে, কলকাতার পুরনো গ্লোরি ফিরিয়ে আনতে। একসময় যে কলকাতাকে বলা হতো, কলকাতা একসময় ভারতবর্ষের ক্যাপিটাল ছিল প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে, সেখান থেকে আস্তে আস্তে কলকাতা যে ডিটোরিয়েট হয়েছে, পশ্চিমবঙ্গ যে ডিটোরিয়েশন হয়েছে, সেখান থেকে যখন পুনরুদ্ধার হচ্ছে, গ্রামগঞ্জ জেগেছে, কলকাতাও জাগবে। কিছু লোক আছে অবভিয়াসলি, কিছু লোক যারা তৃণমূলের ভরসায় বাঁচে, কিছু লোক আছে যারা তৃণমূলের উচ্ছিষ্টে বাঁচে, তারা তাদের মতো থাকবে, তাদেরকে নিয়ে কলকাতা কাউন্ট হয় না। কলকাতা কাউন্ট হয় আপনার এই এরিয়ায়, ধরুন এই সেক্টর 5-এ বসে যে লোকগুলো কাজ করতে আসে তাদেরকে নিয়ে কলকাতার কাউন্ট হয়। আমি তরুণজ্যোতি বাবু আবার আপনার কাছে আসবো। আমি একটু বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে যাই। তরুণজ্যোতি, আমি একটু বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে যাই, আবারও নিশ্চিতভাবে আপনার কাছে ফিরবো। প্রবাসী তারা আসেন, তারা তো কলকাতার এই প্রভূত উন্নতি দেখে আমাদেরকে প্রশংসা দিয়ে গেছেন এবং বারবার কলকাতা শহরের উন্নয়নকে প্রশংসিত হয়েছে। কলকাতায় এখন আর লোডশেডিং হয় না। বামফ্রন্টের আমলে লোডশেডিং হতো, বামফ্রন্টের সময় লোডশেডিং এখন চলে গেছে। আমরা কলকাতাকে আলোকোজ্জ্বল করেছি, কলকাতার সোয়ারেজ লাইন আমরা উন্নতি করেছি, কলকাতায় যারা ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় থাকে তাদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি করেছি। কলকাতার মানুষ যেন বিনামূল্যে রেশন পায়, বিনামূল্যে শিক্ষা পায়, বিনামূল্যে স্বাস্থ্য পায়, কন্যাশ্রী পায়, রূপশ্রী পায়, তফসিলি বন্ধু পায়। এই যে পরপর আমরা রাজ্য সরকারের যে উন্নয়ন বা কলকাতা পৌরসভার, আমার যেটা প্রশ্ন, যে প্রশ্নটা বিজেপির তরফ থেকে করা হচ্ছে বা বলা হচ্ছে বিজেপি প্রচারে, কলকাতার যে গ্লোরি ছিল নিশ্চিতভাবে সেই গ্লোরি চলে যাওয়া, অর্থাৎ
ব্যবসায়িক বা আর্থিক রাজধানী হিসেবে কলকাতার যে গর্ব ছিল, স্বাধীনতার পরও যে গর্ব অক্ষুণ্ণ ছিল রাজনৈতিক রাজধানী না হয়েও, সেটা চলে যাওয়ার জন্য নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস দায়ী নয়। কিন্তু 10 বছরের শাসনকালে সেই গর্ব ফেরানোর জন্য তৃণমূল কংগ্রেস কি আদৌ কিছু করতে পারলো বা কী করতে পারলো? কলকাতায় তৃণমূল কংগ্রেস আসার পরে কলকাতা শহরে যেভাবে উন্নতি হয়েছে, কলকাতার মানুষ সেটা নিজেরা তার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছেন। উনি যে একটু আগে করোনা নিয়ে বলছিলেন, এই কোভিড টাইমে কারা ছিল কলকাতার মানুষের পাশে? এই যে সাইক্লোন হলো, আমফান, কারা ছিল কলকাতার মানুষের পাশে? এই যে একটার পর একটা ঘটনা ঘটেছে, কারা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে? এবং ওরা যে বলছে যে কলকাতার বিজনেস খারাপ হয়েছে, এটাও ভুল। কলকাতার মানুষের রোজগার বেড়েছে, কলকাতার মানুষের আয় বেড়েছে, কলকাতায় বেকার যুবকের চাকরি এবং কর্মসংস্থান হয়েছে, কলকাতায় মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে। ভারতবর্ষের কোন জায়গায় আপনি 5 টাকায় পেট পুড়ে খেতে পারবেন না। এখানে রাজ্য সরকার দুটো প্রশ্ন ছিল। বৈশ্বনাথ বাবু, তরুণজ্যোতি কিছু বলছেন, তরুণজ্যোতি প্লিজ, ভাত দিয়েছে। তরুণজ্যোতি প্লিজ। প্রথমত বৈশ্বনাথদা যে বললেন না কলকাতা কর্পোরেশনের গ্লোরি নিয়ে, যে কলকাতা কর্পোরেশন একসময় নেতাজি বসতেন, সেই কলকাতা কর্পোরেশনের মেয়র আজকে ফিরহাদ হাকিম, তার মুখের ভাষা আমরা দেখেছি। বৈশ্বনাথদা বলছেন কলকাতার উন্নতির কথা। কলকাতা মানে তৃণমূলের কাউন্সিলররা না, কলকাতা মানে সাধারণ জনগণ, সাধারণ লোক, তাদের কি উন্নতি হয়েছে বৈশ্বনাথদা বলে দিক না। কলকাতা তাদের আমলে 5টা বড় মানে কোম্পানি এসছে, যেখানে 1000টার ওপর কর্মসংস্থান হয়েছে। আইটি হাবগুলোতে বলে দিক ওই বৈশ্বনাথদার পিরিয়ডে এসছে। বৈশ্বনাথদারা অনেক কথা বলেন, তাদের উন্নতি হয়েছে, কলকাতার কিছু হয়নি। আর তার মধ্যে যে কলকাতা কর্পোরেশনের মেয়রে সিটে এত বড় বড় লোকরা ছিল, সেখানে একজন বসে আজকে, তার কাছে কলকাতা একটা এরিয়া মিনি পাকিস্তান, তার কাছে হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে যে ভাষা প্রয়োগ করছে, সে ভাষা আমি বলতে পারছি না। বৈশ্বনাথ দ্বারা এগুলো কি বলছেন? একেবারে আমি মেয়র ফিরহাদ হাকিম মিনি পাকিস্তানের জনক, যে তার ভাষা শুনে আসুন। ওই ভাষাটা তো আপনার জন্য প্রয়োগ করেনি বৈশ্বনাথ দা। কি ভাষা বলেছিল মনে আছে? আপনার জন্য বলেনি। আপনি দিলীপ ঘোষের ভাষাটা বলুন না, আপনি সায়ন্তনের ভাষাটা বলুন না, আপনি দিলীপ ঘোষের ভাষাটা বলুন না। ওই ভাষাটা খুব সুন্দর ছিল। দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলে? আপনাকে যদি ওই ভাষায় কেউ বলে, আপনি ওটাকে ভালোবাসা মনে করবেন। দিলীপ ঘোষের ভাষাটা বলুন না। যদি হচ্ছে সেই ভাষা আপনাকে বলা হয়, আপনি সেটাকে ভালোবাসা মনে করবেন, সেটা আপনাকে সম্মান জানানো হবে। ওই কার বাচ্চা না কি এটা বলেছিল না, ওটা আপনাকে সম্মান জানানো হবে। ভালো তো দিলীপ ঘোষের, আপনি বলুন না, আপনি যাচ্ছেন কেন ওই ভাষাটা? যদি আপনার বিরুদ্ধে কেউ প্রয়োগ করে, তাহলে আপনি কি বলবেন ওটা আপনাকে সম্মান জানাচ্ছে? আপনি কি বলবেন? নিজের পার্টিটাকে আপনি কি বলবেন? ওই চেয়ারে যারা বসেছিল, তারপর আপনি আমি ইন্দ্রনীল খানকে বলবো, আমি ইন্দ্রনীল খানকে ডিবেটে ইনক্লুড করব। আজকে কলকাতার ওনারা অনেক ডেভেলপমেন্ট হয়েছে। কলকাতা কর্পোরেশনের মধ্যে এমন ওয়ার্ডও আছে এখানে আজ পর্যন্ত স্বাধীনতার বছর হয়ে গেছে, তারপরে সেখানে ইলেকট্রিসিটি পৌঁছয়নি। ভাবতে অবাক লাগে, বিস্ময় লাগে, কিন্তু এটাই বাস্তব। এখনো তাদের বাড়ি পর্যন্ত ইলেকট্রিক্যাল লাইন পৌঁছয়নি। আর যেখানে ওনারা বলছেন যে জল দিয়ে এখানে অধিকাংশ পুরো কসবার বিস্তীর্ণ অঞ্চলে আজকে পানীয় জল পর্যন্ত পৌঁছয় না, তাদের জন্য অন্য পাড়া থেকে সকালবেলা টাইম করে জল নিতে আনতে যেতে হয়। এবং প্রত্যেকটা বাড়িতে মানুষের ক্ষোভ একটাই যে আমরা পানীয় জল কবে পাবো। আজকে কখনো সিপিএম এসে আমাদের স্বপ্ন দেখিয়েছিল, কখনো তৃণমূল স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু এরা সরকার করেছে, এদেরকে ভোটে কেউ কর্পোরেশনে গেছে, সরকার করেছে, কিন্তু একবারও কেউ এদের পানীয় জলের ব্যবস্থা করে দেয়নি। আর জল নিকাশির ব্যবস্থা আমার থেকে ভালো আপনারা জানেন। উনি তো বলেছেন কলকাতাকে নাকি লন্ডন বানাবে, কিন্তু কলকাতাকে পুরো ভেনিস বানিয়ে ফেলেছেন। আর বিশেষ করে এই অঞ্চলে, এখানে 6টা ওয়ার্ড আছে, সেই অঞ্চলে অধিকাংশ অঞ্চলে 20 মিনিট বৃষ্টি হলে 7 দিন ধরে জল জমে থাকে। তারপরে ডেঙ্গি, তারপরে মশা ডিম পাড়ে, ডেঙ্গি হয়, ম্যালেরিয়া হয়। আর তারপর তো আবার ডেঙ্গি হলে মানুষ বলতে পারবে না যে ডেঙ্গি হয়েছে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি আবার ডেঙ্গি সিনড্রোমে ভোগেন। ডেঙ্গি অজানা জ্বর, আপনি জানেনই না কি বলবো যখন লাগে। আমার জানা দরকার। আমি বলছি ইন্দ্রনীল বাবু, আপনার কাছে আমার প্রশ্ন আছে। ইন্দ্রনীল বাবু, আমি আপনাকে নিয়ে যাবো। ইন্দ্রনীল বাবু, বৈশ্বনাথ প্লিজ এক মিনিট, বৈশ্বনাথ বাবু এক মিনিট। ইন্দ্রনীল বাবু, আপনার কাছে আমার প্রশ্ন আছে। ইন্দ্রনীল বাবু, আপনার কাছে আমার প্রশ্ন আছে। ইন্দ্রনীল বাবু, আপনার কাছে আমার প্রশ্ন। ইন্দ্রনীল বাবু,
আচ্ছা, আমি বুঝতে পারছি আপনি যে নাগরিক অসুবিধাগুলোর কথা বলছেন, আমি বুঝতে পারছি ইন্দ্রনীল বাবু, কিন্তু আমার প্রশ্ন এই যে জলের কথা বলছেন, নিকাশির কথা বলছেন, নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা, মানুষের জীবনের বেসিক নিডের জায়গা, কিন্তু এই যে সমস্যাগুলো নিয়ে মানুষ এই সমস্যাগুলো সমাধানের জন্য কর্পোরেশন ইলেকশনে ভোট দিতে যান, এই নাগরিক সুযোগ সুবিধার যে কথা আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন, এটাকে একটা বিধানসভা নির্বাচনে মানুষের মন ঠিক করতে কাজে লাগাতে পারে? যদি সত্যিই তাই হয় ইন্দ্রনীল বাবু, তাহলে নাগরিক সমস্যা যদি কলকাতার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে একটা বড় পরিচায়ক হতো, 2001 সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে কলকাতা কর্পোরেশন, মাঝে 5টা বছর বাদ দিলে, তাহলে তখন কেন হয়নি? কলকাতা তো বিধানসভার জায়গা থেকে, লোকসভার জায়গা থেকে, যেমনটা সুমনদা বলছিলেন শুরুতে, যে অনেক আগে থেকেই কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের দখলে, দক্ষিণপন্থী রাজনীতির দখলে। যদি নাগরিক সমস্যা দেখে মানুষ ভোট দিতেন, তাহলে বিধানসভাতে নিশ্চিত রিফ্লেকশন হতো। প্রথম কথা, মানুষের কাছে যখন যাচ্ছি, মানুষকে আমরা ভোট দিতে বলছি না, মানুষের সমস্যা, কারণ মানুষের সমস্যার সমাধান করাটা আমাদের দায়িত্ব। যে কোনো একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির দায়িত্বই হলো মানুষের সমস্যাগুলো শোনা এবং তার সমাধান করা, এবং সেটা ইরেসপেক্টিভ অফ ইলেকশন, লোকসভা ইলেকশন বলুন, অ্যাসেম্বলি ইলেকশন বলুন, বা আমাদের যদি কর্পোরেশন ইলেকশন হয়, মানুষের যে দৈনন্দিন সমস্যা সেটা মেটানোর দায়িত্ব প্রত্যেক পাবলিক রিপ্রেজেন্টেটিভের। সে একজন কাউন্সিলরের যতটা দায়িত্ব, একজন এমএলএর ততটা দায়িত্ব, একজন এমপির ততটা দায়িত্ব, আমাদের মুখ্যমন্ত্রীর ততটাই দায়িত্ব। এবং সেই জন্য আজকে মানুষের যে মুখ্য সমস্যাগুলো আজকে স্বাস্থ্য নিয়ে, এখানে পুরো আমার ধরুন এই কলকাতার যে 6টা ওয়ার্ডে একটা বড় কোনো এই সুপার স্পেশালিটি কোনো হসপিটাল নেই। এখানে বসে 5টার অনেকগুলো প্রাইভেট হসপিটাল আছে, কিন্তু অধিকাংশ মানুষ সেখানে যেতে ভয় পায়, এমন ভিড় হয়। হেলথ ইউনিট আছে যেটা কলকাতায় ছিল না, আমরা করেছি, আপনি খবর রাখেন না। আমাদের অ্যান্টিজেন টেস্ট হয়, ভ্যাকসিন দেওয়া হয়, কিছুই জানেন না। বাড়িতে হেলথ ওয়ার্কাররা যায়। নাগরিক সমস্যা থেকে আরেকটু ম্যাক্রো লেভেলে যাই। ইন্দ্রনীল বাবু, নাগরিক সমস্যা থেকে আরেকটু ম্যাক্রো লেভেলে যাই। এখন আমরা নিশ্চিতভাবে মাইক্রো লেভেল নিয়েও কথা বলবো, কিন্তু আরেকটু ম্যাক্রো লেভেলে যাই। কলকাতার মানুষ যা ভেবে বা যা সামনে রেখে বা মনে রেখে বিজেপিকে ভোট দেননি বলে বা দিতেন না বলে এতদিন বলে আমরা শুনছিলাম এতক্ষণ ধরে আলোচনাতে, আমি তার পরিপ্রেক্ষিতে কাজী মাসুম আক্তারের কাছে যাই। আমাদের এই শহরেই থাকেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, আপনার কাছে আমার প্রশ্ন মাসুমবাবু, যে কোথাও কি মনে হয় যে কলকাতার মানুষ ধর্মনিরপেক্ষতার প্রশ্নটাকে সামনে রেখে, উদারতার প্রশ্নটাকে সামনে রেখে, আমি উদার অর্থনীতির কথা বলছি না, মানবিক উদারতা, মানসিক উদারতার কথা বলছি, সামনে রেখে ভোট দেন? আচ্ছা, তাই যদি হয়, ধরুন আমার একটা প্রশ্ন আছে, ইমাম ভাতার কথা বলছিলেন কিছুক্ষণ আগে তরুণজ্যোতি তিওয়ারি, অস্বীকার করা যাবে না। ওবিসি রিজার্ভেশনের কথা বলছিলেন, বামপন্থীদের আমলে শুরু হয়েছে, সেই রিজার্ভেশনের আওতাতে একেবারে সম্প্রদায়গতভাবে মুসলিমদেরকে নিয়ে আসা হয়েছে, এটাও বামপন্থীদের আমলে শুরু, তৃণমূল কংগ্রেস সেটাকে এগিয়ে নিয়ে গেছে। ইমাম ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় এসে দিয়েছেন। যদি নিতান্তই অসাম্প্রদায়িক জায়গা থেকে কলকাতার মানুষ, অধিবাসীরা ভোট দিয়ে থাকেন এবং অসাম্প্রদায়িক রাজনীতি তাদের পছন্দ হয়ে থাকে, তাহলে রাজনীতির এই দিকগুলো কেন তাদের চোখ এড়িয়ে গিয়েছে? কলকাতাকে সত্যি অসাম্প্রদায়িক মানসিকতা নিয়ে ভোট দেয়? দেখুন, কলকাতার মানুষের মন কোন দিকে, এটা নিয়ে আপনাদের আলোচনা। কলকাতার মানুষের মধ্যে একটা অসাম্প্রদায়িক চিন্তা চেতনা দীর্ঘদিন ধরে ছিল, সেটার কিন্তু অবনতি ঘটেছে, এটা পরিষ্কার করে বুঝে দিতে হবে। কলকাতার দু ধরনের সমাজ আছে, একটা সুশীল সমাজ, শিক্ষিত সচ্ছল ভদ্রলোকের সমাজ, আরেকটি সমাজে যে বস্তিতে থাকা মানুষ, কষ্টে যন্ত্রণায় যারা নিপীড়িত, যারা লাঞ্ছিত, যারা অবহেলিত, যারা উৎপীড়িত, সারা জীবন ধরে তার পিছিয়ে। দুটো চিত্র। প্রথমত বলে রাখি, কলকাতার সরকারি স্কুল, আমি তো শিক্ষক, যেখানে গরিব ঘরের ছেলে মেয়েরা পড়ার কথা, সেরকম 135টা স্কুল কলকাতা থেকে উঠে যাচ্ছে। 135টা স্কুল, যারা দায়িত্ব নিয়ে কাজ করছে তারা সংকটে পড়ছে। আমি তার ভুক্তভোগী, আমি জানি কিভাবে সংকটে পড়ছে। কলকাতার বস্তিগুলোর এমন অবস্থা, মাননীয় ফিরহাদ হাকিম সাহেব, করোনা যখন শুরু হয়েছিল আমরা চিৎকার করে উঠেছিলাম, মাস্ক ছাড়া লোক ঘুরে বেড়াচ্ছে কেন। বলি, কলকাতার সমস্যা কোথায়?
কলকাতার সমস্যা আগুন ধরে যাচ্ছে। আমি ধনী সুশীল সমাজের কথা বলছি না। সুশীল সমাজ বাম আমলে 34 বছর ধরে কংগ্রেসের সাথে ছিল। সিপিএম বলতো আমরা মেহনতি মানুষের জন্য খাটি। কলকাতার লোকেরা মনে হয় মেহনতি মানুষ নয়, তাই তারা কংগ্রেসের সাথে ছিল। কলকাতার সুশীল সমাজ সবসময় শাসক দলের সঙ্গে থাকার চেষ্টা করেছে, বিশেষ করে তৃণমূল আমলে। তারা দেখেছে কোথায় আমার লাভ, অঙ্কের হিসাব। আমি তাদের কথা একটু পরে আসছি, আমি বস্তি লোকের কথা আগে বলতে চাইছি। কলকাতা জলাভূমি বাম আমলের পর যতটুকু ফাঁকা ছিল, কলকাতা যেটা মুক্তাঞ্চল, জলা জমি পুকুর প্রায় সব বোঝানো হয়ে গেছে। আমি তপসিয়ার পাশে ছিলাম, ঘর বেচে দিতে বাধ্য হয়েছি। ইন্দ্রনীল বাবু ওখানে রয়েছেন। আমি এই কসবা অঞ্চলের নাগরিক ছিলাম দীর্ঘ 15 বছর। আমাকে ঘর বেচতে বাধ্য করা হয়েছে, কারণ আমার বাড়ির পেছনে বিশাল একটা ঝিল, সেই ঝিল গায়ের জোরে বোঝানো হচ্ছে। এই মুহূর্তে বোঝানো হচ্ছে। আমি মুখ্যমন্ত্রী সহ সব দপ্তরকে, মাননীয় ফিরহাদ হাকিমকে একাধিক চিঠি দিয়েছি, কোনো কাজ হয়নি। এই মুহূর্তে বোঝাচ্ছে 100 বছরের পুরনো ঝিল। কলকাতার ওই তপসিয়ায় বারবার আগুন ধরে, মনে রাখ গরিব লোকেরা, আগুনে পুড়ে ছারখার হয়ে যাক, আমার পয়সা দরকার। দিস ইজ দ্য সিনারি অফ কলকাতা। আমি কাজী মাসুম আক্তার, আপনার দেওয়া সূত্র নিয়েই আমি বৈশ্বনাথ বাবুর কাছে আসবো। বৈশ্বনাথ বাবু, কাজী মাসুম আক্তার, আমি আসবো আপনার কাছে, আসবো মাসুম বাবু, আসবো। বৈশ্বনাথ বাবু, কতদিন ধরে, আমি বলছি না এই প্রশ্নে ভোট হওয়া অন্যায়, কিন্তু আমি বলছি কতদিন ধরে নির্দিষ্ট ধর্মীয় পরিচিতি সত্তার ভিত্তিতে বা সাম্প্রদায়িক রাজনীতি কেউ করেন কি করেন না, এটার ভিত্তিতে ভোট দেবেন মানুষ। এই যে নাগরিক অসুবিধাগুলোর কথা বলছেন, এই যে পরিবেশগত অসুবিধায়, কালকে আমি বা আপনি বেঁচে থাকবো কি না বৈশ্বনাথ দা? সত্যিই তো, যদি পাড়ায় আগুন লাগে, জলাভূমি কোথায়? এ রাজ্যের মুখ্যমন্ত্রীও তো একটা প্রকল্প ঘোষণা করেছেন, নিশ্চিতভাবে এই ব্যাপারটাকে সিরিয়াস বলে নিয়েছেন বলে, কিন্তু সেই প্রকল্প রূপায়ণ হচ্ছে কিনা, সেগুলো সত্যি নাগরিক জীবনের অঙ্গ হচ্ছে কিনা, এই জিনিসগুলো ভেবে মানুষ ভোট দেবেন না। যদি যেগুলো ভেবে ভোট দিতে যান, তাহলে হলপ করে বলা যায় যে এই মাইক্রো ডিটেলসটা মানুষের মাথা থেকে চলে যাবে ভোট কেন্দ্রিকে। শুধু ম্যাক্রোতে মনে থাকবে যে বিজেপি এলে কি হতে পারে, কোনো সাম্প্রদায়িক রাজনীতি হতে পারে কিনা, বিজেপি সাম্প্রদায়িক দল কিনা, বিজেপি বহুত্ববাদে বিশ্বাসী কিনা, এত সব আদর্শগত কচকচিতে বিশ্বাস করবেন, আর নিজের এলাকায় নিজে কি পেয়েছেন সেটা ভাববেন না। এটা হয়? দেখুন, কলকাতার মানুষ জানে আমরা বসন্তের কোকিল নয়। এই যারা বিজেপির মতো নির্বাচনের সময় উঁকিঝুঁকি মারি না, 365 দিন একটা কাজের মধ্যে থাকি। কলকাতার এমন কোনো পরিবার নেই যারা কোনো না কোনো পরিষেবা আমাদের কাছ থেকে পাননি। মানুষ দেখেছে তার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে। ইনি আমাদের বিরোধিতা করার জন্য নানান কুৎসা, অপপ্রচার, মিথ্যাচার করতে পারেন, কিন্তু মানুষ তো তার দৈনন্দিন অভিজ্ঞতায় দেখেছেন যে কাদের পাওয়া যায়, কারা থাকে, কারা বিপদে আসে, কাদের বিপদে পাওয়া যায়, কারা মানুষের পাশে থাকে। উনি জলাজমির কথা বলছেন। আমাদের কলকাতা পৌরসভার আইনে যদি কোনো জায়গায় দেখা যায় যে কোনো জলাজমি, এটা রেকর্ডে আছে, তাহলে তার বিল্ডিং প্ল্যান স্যাংশন করা হয় না। উনি এখন বলে দিলেই তো হবে না। আমি তো আইন বিভাগের মেয়র পরিষদ ছিলাম, আমি তো জানি ব্যাপারটা। সুতরাং মানুষ তার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বারে বারে আমাদের সমর্থন করেছে। সমর্থনের ধারা আমি দৃঢ়ভাবে বলছি, আমাদের বিজেপি হেরে যাবে, এইসব গলাবাজি করে কিচ্ছু লাভ হবে না। গলাবাজিতে কিচ্ছু লাভ হবে না। আচ্ছা, এক এক করে বলুন, আপনিও বলুন প্লিজ, আপনিও বলবেন প্লিজ, এক এক করে প্লিজ, এক এক করে। বারে বারে জিতবো। বেশ, মাসুম বাবু প্লিজ, এক এক করে। মাসুম বাবু প্লিজ, এক এক করে বলবো। তরুণজ্যোতি তিওয়ারি হাত তুলছিলেন। তরুণজ্যোতি বিপদের বন্ধু হলেন মমতা ব্যানার্জি, গরিবের বন্ধু হলো মমতা ব্যানার্জি। থামলে বলি, হ্যাঁ নিশ্চিত, শেষ করে নিন। প্রোটোকল মেনটেন করুন। বৈশ্বনাথ বাবু উত্তর দিচ্ছেন। তরুণজ্যোতি, হ্যাঁ বৈশ্বনাথ এতগুলো কথা বললেন। যারা কলকাতার মানুষ বা কলকাতা বিভিন্ন ওয়ার্ডে থাকে, তারা জানে তাদের ওয়ার্ডে কতগুলো পুকুর ছিল, সে পুকুরগুলো কোথায় গেল।
আচ্ছা, বাইপাসের ধারে ইনফ্যাক্ট তৃণমূল ভবনের সামনে দিয়েও বেশ কয়েকটা খাল বিল ছিল, সেগুলো কোথায় গেল, কোথায় হারিয়ে গেল বলুন তো? কারা বোঝালো? তৃণমূলের মানে পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে মন্ত্রী, তিনি কোথায় ছিলেন আমফানের সময়? তার ভাইও তো শুনেছি নাকি প্রমোটিংয়ে যুক্ত, কতগুলো পুকুর বুঝিয়েছে, কতগুলো কাউন্সিলর কতগুলো পুকুর বুঝিয়েছে, সব তালিকা আছে। বৈশ্বনাথদা নিজেও জানেন, উনি কাউন্সিলর, ওনাকে রেসপেক্ট করি লয়ার হিসাবে, উনি নিজেও জানেন কোথায় কোথায় পুকুর ছিল ওনার ওয়ার্ডে, যেগুলো আজকে আর নেই। হবে না, তাই আপনি এই কথাগুলো গেল তথ্যভিত্তিক কোথায়? মানুষের জন্য যদি কাজ করে থাকে, কোথায়? মানুষের জন্য যদি কাজ করে থাকে, তাহলে ওগুলো বোঝানো দরকার কি ছিল? মানুষের অবস্থা খারাপ করে দিয়েছে এরা। আজ খালি কলকাতা সব কটা সেক্টরে দেখুন, একটু বৃষ্টি পড়লে হবে না, গাড়ি নিয়ে আপনাকে বেরোবেন না নৌকা নিয়ে বেরোবেন ভাবতে হয়। এর জন্য তৃণমূল দায়ী। গাড়ি নিয়ে বেরোবে না নৌকা নিয়ে বেরোবে না ভাবতে হয়, এর জন্য তৃণমূল দায়ী। কোথায় নৌকো নিয়ে কবে বেরিয়েছিলেন? আপনারা ভাবেন না। কলকাতার মানুষকে একটা নৌকা দিতে হবে। আপনি নৌকো কোথায় নৌকা জল জমে না বসেনাথদা? আপনি কি বলছেন? মানুষ আপনাকে শুনছে। আমি দুজনের আপনার পলিটিক্যাল পরিচয় থাকতে পারে, পলিটিক্যাল পরিচয় থাকতে পারে। আপনি তো আইনজীবী, আপনি সত্যি কথা বলবেন বিশ্বাস করি। মিথ্যে কেন বলছেন? তৃণমূল হলে কি মিথ্যে বলতে হয় নাকি? আমি আসবো। তৃণমূল হলে মিথ্যে বলতে হয়? বেসিক আগের কলকাতা এখন কলকাতা অনেক তৃণমূল করে তাই মিথ্যে কথা বলতে হয়। আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এখনো তাই। আর সিন্ডিকেট, একটা বিল্ডিং হয়, আপনারা সিন্ডিকেট ছাড়া সিন্ডিকেটের রাজত্ব করে দিয়েছেন আপনারা। সাপ্লাই করতে হবে কাউন্সিলরের লোকের কাছ থেকে। আরে বিল্ডিং হলে কাউন্সিলর এত টাকা কাটমানি হয় না বৈশ্বনাথদা? সিন্ডিকেটের ফেস তো আপনার হয় নামে না? আছে। আচ্ছা, আবার পাড়ায় যে কটা ফ্ল্যাট হয়েছে, আমরা আলোচনায় ফ্ল্যাট ফিরি। মালিকদের আমরা আলোচনায় ফিরি। আমরা আলোচনায় ফিরি। তরুণজ্যোতি বাবু, তারা বলবে ক্যামেরার সামনে। তরুণজ্যোতি বাবু, বৈশ্বনাথ বাবু, আমরা আলোচনায় ফিরি। আমি একটু সুমন বাবুর কাছে যাই। সুমন বাবু হাত তোলেন। সুমন বাবু প্লিজ। হ্যাঁ অনির্বাণ, মানে কাজী মাসুম আক্তার বা তরুণজ্যোতি তিওয়ারি যেগুলো বলছেন, যদি আমি সেগুলোকে বিজেপির বক্তব্য বলে ধরে নিই, তাহলে কালকে যখন কলকাতার লোক ভোট দিতে যাবে বা 29 তারিখ ভোট দিতে যাবে, তখন তো নাগরিক পরিষেবার কথাই ভাববে। তখন দেখবে না যে কর্ণাটকে কি হচ্ছে, তখন দেখবে না উত্তরপ্রদেশে কি হচ্ছে, তখন দেখবে না যে দিল্লিতে অক্সিজেনের অভাবে কত লোক মারা গেছে, আর তখন বিজেপির নেতারা কিভাবে চার্টার ফ্লাইটে একের পর এক কলকাতায় চলে পশ্চিমবঙ্গের ছেলেটা কর্ণাটকে কাজ করতে যায়, রাসবিহারী ভবানীপুরের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পশ্চিমবঙ্গে কাজ করতে যায়, তাদের প্রশ্ন জানবে না যে কাজ করতে সরকার যদি এক এক করে কলকাতায় কোনো উন্নয়ন হয়নি। তরুণজ্যোতি এক এক করে দেখবে তো এক এক করে তরুণজ্যোতি। সুমন বাবু, আমার একটা প্রশ্ন আছে। সুমন বাবু, আমার একটা না, আমার অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন। আমি দুটো প্রশ্ন ক্লাব করে নিচ্ছি। কত উন্নয়ন কর্ণাটকে হয়েছে সেটা তো কর্ণাটকের কোভিড পরিস্থিতি বলে দিচ্ছে। কত উন্নয়ন যোগী রাজ্যে হয়েছে সেটা তো যোগী আদিত্যনাথের সরকারের পরিসংখ্যান বলে দিচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে কতজন চাকরি করে ওখানে জানেন? পশ্চিমবঙ্গ থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কতজন চাকরিতে যায়, কতজন চাকরি করে? পশ্চিমবঙ্গ চাকরি দিতে পারে না কেন? পশ্চিমবঙ্গ তাদের কর্মসংস্থান করতে পারে না কেন? ভেবেছেন তারা কোনোদিন? আমার কলকাতার মানুষজন জানে না যে দিল্লিতে কি হচ্ছে, দিল্লিতে সরকার কিভাবে চলছে। তরুণজ্যোতি বাবু, এক মিনিট। আমার সুমন বাবুর কাছে প্রশ্ন। সুমন বাবু, কি হচ্ছে? সুমন বাবু, যোগী আদিত্যনাথের রাজ্যে কেন মৃত্যুর মিছিল? সুমন বাবু, আমার একটা প্রশ্ন আছে। সুমন বাবু, আমার জঙ্গির লোক জানে সুমন না। বাবু, আমার একটা প্রশ্ন আছে প্লিজ। এতদিন ধরে সুমন বাবু প্লিজ। সুমন বাবু, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। তরুণজ্যোতি প্লিজ। সুমন বাবু, আমার একটা প্রশ্ন আছে। সুমন বাবু, নাগরিক সুবিধার ইন্দ্রনীল বাবু আসবো আপনার কাছে। ইন্দ্রনীল বাবু আসবো। সুমন বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, নাগরিক সুবিধার কথাই তো বলছি। অক্সিজেনটা কোথায়? আগে বিজেপির প্রতিটা নেতা অক্সিজেন দিক। সুমন বাবু, আপনার কাছে আমি আসছি। দিল্লি হাসপাতালগুলো সুমন বাবু, অক্সিজেন ছিল না, তখন তরুণজ্যোতি তিওয়ারি কোটা অক্সিজেন পাঠিয়েছে। সুমন বাবু, আপনার কাছে আসছি আমি। আমার প্রশ্ন, হাসপাতালে অক্সিজেন মারা গেছে। সুমন বাবু, কলকাতায় নেতা নিয়ে এসছে। সুমন বাবু, আমি আসবো। ইন্দ্রনীল বাবু, লজ্জা করে না বিজেপির নেতাদের? আচ্ছা, ইন্দ্রনীল বাবু কিছু বলছেন। ইন্দ্রনীল বাবু, নাগরিক পরিষেবার কথাই তো বলছি। ইন্দ্রনীল বাবু, 34 বছর পরিযায়ী শ্রমিকদের জন্য একটা ট্রেন দিতে পারেনি।
কটা মেডিকেল কলেজ করেছেন আপনারা? আপনারা বলুন কলকাতায় কটা মেডিকেল কলেজ করেছে গত 44 বছর ধরে? আপনারা বলুন পশ্চিমবঙ্গের সন্তানরা আরে দিল্লি কি করছেন? আপনারা দিয়ে কি করছেন? আপনি শুনুন, শান্ত হয়ে শুনুন, আগে জবাবটা দিন। পশ্চিমবঙ্গের আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা তাদের বৃদ্ধ বাবা মাদেরকে কলকাতায় ছেড়ে তাদেরকে আমার বাংলার আমার বন্ধুদের বলুন, বাংলার ছেলেমেয়েরা কেন আপনার কর্ণাটকে কি হচ্ছে? কর্ণাটকে এত বড় নেতা তেজস্বী সূর্য তো কলকাতায় এসে জ্ঞান দিয়ে গেছিল, সে কোথায় গেল? জন্য আছে কর্ণাটকে আছে, কেন আছে তার জবাব সিপিএম কেও দিতে হবে, তেজস্বী সূর্যকে জবাব দিতে বলুন। ব্যাঙ্গালোরের মানুষ আজকে কোভিডে কেন মরছে? শিল্প দিতে পারেননি, বিনিয়োগ দিতে পারেননি, পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। তারপরে আপনারা উত্তর দিন, উত্তরপ্রদেশে কেন পাঠিয়েছে, কেন গুজরাটে পাঠিয়েছে? আমার বাংলার ছেলে মেয়েদের, আমার বাংলার ভাই বোনেদের কেন গুজরাটে পাঠিয়েছে? আমার বাংলার ভাই বোনদের কেন উত্তরপ্রদেশ পাঠিয়েছে? আমার বাংলার ভাই বোনদের কেন ইন্দ্রনীল বাবু এক মিনিট, সুমন বাবু এক মিনিট, সুমন বাবু এক মিনিট, ইন্দ্রনীল বাবু, সুমন বাবু এক মিনিট, সুমন বাবু, ইন্দ্রনীল বাবু এক মিনিট, সুমন বাবু, আমার প্রশ্ন আছে আপনার কাছে, সুমন বাবু আমার প্রশ্ন আছে আপনার কাছে। আচ্ছা সুমন বাবু, তরুণজ্যোতি বাবু এক মিনিট, সুমন বাবু আপনার কাছে আমার প্রশ্ন আছে। আচ্ছা বেশ, ব্যাঙ্গালোরের কর্ণাটকের তরুণজ্যোতি এক মিনিট, সুমন বাবু আমার প্রশ্ন আপনার কাছে, কর্ণাটকের নাগরিক পরিষেবার তুল্যমূল্যে বিচার করে কলকাতার সঙ্গে যদি মানুষ ভোট দেন, তাহলে কলকাতার বাসিন্দা মানুষ এটা ভেবে ভোট দেবেন না যে কেন সিলিকন ভ্যালিটা ওখানেই হায়দ্রাবাদই থেকে গেল? কারণ আমার ঘরের ছেলে এটা এক মিনিট, সুমন বাবু এক মিনিট, আমার প্রশ্ন, তারা কি এটা ভেবে ভোট দিতে যাবেন না কেন? সুমন বাবু আমার প্রশ্ন, সুমন বাবু আমার প্রশ্ন, সুমন বাবু আমার প্রশ্ন, সুমন বাবু না, সুমন বাবু আমার প্রশ্নের উত্তর পাচ্ছি 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 না। কলকাতার মানুষ কর্ণাটকের তুল্যমূল্য বিচারে ভোট দিতে যাবেন করোনা পরিস্থিতি বিচার করে, কলকাতার মানুষ কর্ণাটক বা ব্যাঙ্গালোরের সঙ্গে কলকাতার তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তুল্যমূল্য বিচার করে ভোট দিতে যাবেন না? এটা হতে পারে? এটা হতে পারে? একটা রাজ্যের একটা রাজধানী কার্যত বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। অবশ্যই বিচার করবে, বিচার করে দেখবে যে কলকাতার মানুষ ভালো আছে না কর্ণাটকের কি দিয়েছে, না যোগী আদিত্যনাথের সরকার কি দিয়েছে, না গুজরাটের বিজেপি সরকার সেখানে ওখানে করে বিচার করবে। গরুর চাষ করার জন্য সিলিকন ভ্যালি, আইটি হবে, আমাদের ছেলেরা কাজ করবে, আমাদের মেয়েরা কাজ করবে। আরে বাংলার মেয়েকে তো চাইছি, কিন্তু বাংলার মেয়েদেরকে আমরা ফেরত পেতে চাই, যারা আজকে কর্মসংস্থানের জন্য নয়ডাতে একা রয়েছে, যারা পুনেতে একা রয়েছে। আপনি আর বলবেন না, আপনি বসে যান, আপনি ছেড়ে দিন, আপনি খসবায় খান, খসবায় জমানা দাঁড়িয়ে গেছে আপনার। আমাদের বাংলার নিয়ে কথা বলেন কিসে? এই পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে অমিত শাহ আর জয় শাহ। আমার একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আমি ফিরবো এই ডিবেটে। কলকাতার মানুষ কি চান, কলকাতার মানুষের মনের কথা কি, কলকাতায় বিজেপির রথ চলবে কিনা আমরা আলোচনা করছি। কলকাতা যখন ভোট দিতে যাচ্ছে তার 12 ঘন্টারও কম সময়ের ব্যবধান। একটা ছোট বিরতির পর ফিরে আসছি রিপাবলিক বাংলায়, যে প্রশ্নের জবাব চায় বাংলা। কলকাতার মন বোঝার চেষ্টায় আমরা জানতে চাইছি যে কলকাতাতে বিজেপির রথ ঢুকতে পারবে কিনা, যে এখনো পর্যন্ত ঢোকেনি, তারই জবাব চায় বাংলা। এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের অতিথিদের সঙ্গে কথা বলছি। আমি বৈশ্বনাথ বাবুর কাছে যাবো। বৈশ্বনাথ বাবু, নাগরিক পরিষেবা নিয়ে কথা হচ্ছিল, নিশ্চিতভাবে সুমন বাবু বলছিলেন নাগরিক পরিষেবার কথা বিচার করে মানুষ ভোট দেবেন এবং তুল্যমূল্য বিচার করলে অন্য অনেক রাজ্য বা বিজেপি শাসিত রাজ্যগুলোর সঙ্গে স্পেশালি বিচার করলে তারা নাকি বেটার ফিল করবেন কলকাতার ক্ষেত্রে। কিন্তু আমার প্রশ্ন বৈশ্বনাথ বাবু, এই বেটার ফিল করাটা যদি সত্যিই মানুষের মধ্যে থাকতো, তাহলে 2019-এর লোকসভা নির্বাচনে কলকাতার ক্ষেত্রে, কলকাতার বেশ কিছু বিধানসভার ক্ষেত্রে মানুষ অন্যরকম ভেবেছিলেন কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনকার আসন ভবানীপুর, সেখানেও তো মানুষ অন্যরকম ভেবেছিলেন, বিজেপি এগিয়েছিল। না, আপনার কাছে ভুল তথ্য আছে। 2019-এ ভবানীপুরে আমাদের লিড ছিল, আপনি জেনে নিন, আপনি এটা বার করে দেখে নিন। কলকাতা শহরের বিধানসভা, ভবানীপুর বিধানসভায় আমরা এগিয়েছিলাম।
একটা ভোটে প্রচার এগিয়েছিলেন করার চেষ্টা করে। কত ভোটে এগিয়েছিলেন বৈশ্বনাথ বাবু? এবং আমরা 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 প্রায় 5,000-এর কাছাকাছি ভোটে গিয়েছিলাম। না বৈশ্বনাথ বাবু, এই তথ্য ঠিক নয়। যাই হোক, আপনি ক্যারি অন করুন প্লিজ। কলকাতাতে বেশ কিছু বিধানসভা আসনে আপনারা পিছিয়ে ছিলেন, তার মধ্যে ভবানীপুরে ছিল। তথ্যটা দেখুন না, আপনি বার করুন। আপনি আমাকে সময় দিলে আপনি আমাকে সময় দিলে আমি নিশ্চিত আপনি আমাকে সময় দিলে আমি নিশ্চিতভাবে তথ্য বার করে দেখিয়ে দেবো। প্লিজ ক্যারি অন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, ভবানীপুরে আমরা এগিয়েছিলাম, আমরা পিছিয়ে ছিলাম রাসবিহারীতে, শ্যামপুকুরে। আমরা যেটা ছিলাম সেটা জোড়াসাঁকোতে, 3টে বিধানসভায়। সেটা লোকসভা নির্বাচনে প্রেক্ষিতা ছিল কে দেশের প্রধানমন্ত্রী হবে। অল্টারনেটিভ ফেস কিন্তু মমতা ব্যানার্জির ওদের কাছে নেই। ওরা বলতে পারছে না ওদের মুখ্যমন্ত্রী কি হবে। এটা তো মুখ্যমন্ত্রীর নির্বাচন। ওরা তো ওদের তো লিস্ট এতগুলো, সব দিলীপ ঘোষ থেকে হাবি যাবি সব বলছে সবাই মুখ্যমন্ত্রী হবে। অন্য দলের মির্জাপতদেরকে তাদেরও বলছে মুখ্যমন্ত্রী হবে। আর এটা তো মুখ্যমন্ত্রীর নির্বাচন, এটা তো রাজ্য সরকারের পারফরমেন্সের উপর দাঁড়িয়ে নির্বাচন হচ্ছে। রাজ্য সরকারের পারফরমেন্স তো ভালো। উত্তরপ্রদেশ সরকারকে পাশাপাশি রাখুন না, একটা হাতরাসের ঘটনা দেখান না, একটা উন্নয়নের ঘটনা দেখান না। রাজস্থানে মানুষকে পুড়িয়ে, জ্বলন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে ত্রিপুরাতে কি হয়েছে, অসমে কি হয়েছে। ওদের যেখানে কেন্দ্রে যে বিজেপি সরকার যারা আছে 7 বছরে কোনো কাজ করতে পারেনি। রাজ্য সরকার সে তুলনায় এখানে বেকার সমস্যার সমাধান করেছে। ওরা 45 বছরের সর্বোচ্চ বেকার সংখ্যা নিয়ে গেছে। এইটাই তো ব্যাপার। উন্নয়নের উপর ভোট হোক না, রুটি কামড়া মাকানের উপর ভোট হোক, কালচারাল ডেভেলপমেন্টের উপর ভোট হোক। ওরা তো বিভাজনের রাজনীতি করছে, সেটা কলকাতার মানুষ অ্যাকসেপ্ট করে না। ঋণের বোঝা 5 লক্ষ কোটি টাকা। আপনি হিসেবটা ভাবুন, পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট ছেড়েছিল, আরে বলুন, আপনি সংখ্যাতে বলছি তো, আমি তো সংখ্যাতে বলছি, আপনার উন্নয়নের হিসেব করছি। 1,80,000 আপনি পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন নিয়ে আলোচনা করছি। সেটা পশ্চিমবঙ্গে যে আমাদের ঋণ ছিল 1,80,000 কোটি টাকা যখন সিপিএম গেছিল, আর সেটাকে আপনারা এই 10 বছরের মধ্যে 5 লক্ষ কোটি টাকা। একটা বাচ্চা যদি জন্মায় না, মাথার উপর তার 50,000 টাকা ঋণ নিয়ে এসে জন্মাচ্ছে। পশ্চিমবঙ্গের আজকে পার ক্যাপিটা ইনকাম আজকে ভারতবর্ষের নিচে। আজকে বেকারত্বটা ছেড়ে দিন, আজকে ভিখারি বানিয়ে দিয়েছে। ভিখারির সংখ্যা পশ্চিমবঙ্গের সর্বশীর্ষে, আর ভারতবর্ষের সবচেয়ে বেশি বেকার পশ্চিমবঙ্গে আছে। এটাকে বলছেন বাংলার গর্ব। আপনার গর্ব যে ভারতবর্ষের সবচেয়ে কিছুই জানেন না, কি ডাক্তার হয়েছে, বলুন না, নিজে হারছে, নিজের দল হারছে, আপনি কি জানেন? বিজেপি হেরে গেছে, বিজেপি হেরে গেছে। সব জানদা খুন্দিওয়ালা লোক, আপনারা সব জানদা গামছাওয়ালা হতে পারে। আমরা বলি, আমরা মানুষের কথা বলি, মানুষের সমস্যা শুনি। আরে আপনি বারবার বললে কি হবে? দুদিন বাদে আপনিও তো আমাদের দলে আসবেন, অসুবিধা নেই। তখন আপনি আমাদের দলে চলে আসবেন, তখন আপনাদের কথা শুনবো। আমাদের দলের দরজা বিশাল বড় আছে, আপনি তো আসবেন, অপেক্ষা। সেটা জানি, 10 দিন পরে বলবেন তো, যখন বিজেপি দরজা দেয় আপনার 6 নম্বর মুরলী দরজা দেয়, আপনি ঠোকা মারবেন, আপনি আসবেন তো, আপনি আসবেন, আপনার জন্য একটা চেয়ার রাখবেন। আচ্ছা বৈশ্বনাথ দা এতগুলো বলে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। সত্যি বিজেপির কাছে এরকম কেউ নেই যার ভাইপো কয়েক হাজার কোটি টাকা আপনি আসবেন। বিজেপিতে এরকম কেউ নেই যারা কয়লা চুরির সাথে যুক্ত, বিজেপিতে এরকম নেই যারা চাল চুরির সাথে যুক্ত, যারা বালি চুরির সাথে যুক্ত। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একমাত্র তৃণমূলই আছে, যে চোর ছাত্রের দল ওখানেই থাকে। এবার আসি মানে উন্নয়নের কথা, এবার বৈশ্বনাথ এতগুলো কথা বলছে, বৈশ্বনাথ মনে হয় বাড়িতে আয়না দেখেন না, পশ্চিমবঙ্গ মনে হয় আয়না ফায়না দেখেন না, কারণ উনার ওয়ার্ডের লোকজন উনাকে কি বলেন উনি জানেন না, উনার ওয়ার্ডের লোকজন উনাকে কি বলেন উনি জানেন না। তৃণমূলের কাউন্সিলররা যাদের ওই টাকা ছিল না চা কিনে খাওয়ার, তারা যে কোটিপতি। কোন ম্যাজিক বৈশাখ ম্যাজিকটা শিখিয়ে দিন না বাংলার মানুষকে। এইসব বলে হারবেন বলে কোন ম্যাজিকে কাউন্সিলররা কোটিপতি হয়েছে?
বিল্ডিং এ কাটমানি বালি আরে সাপ্লাই আপনি করবেন নিজে আপনারা, বলুন না। পাথর সাপ্লাই করবেন আপনারা, এগুলো হচ্ছে আপনাদের কাজ। আপনারা তো কাউন্সিলর না রে মাথায়, আপনারা ব্রোকার হয়ে গেছেন, যাকে বাংলায় বলে তারা। বৈশ্বনাথ বাবু, বৈশ্বনাথ বাবু, বৈশ্বনাথ বাবু, বৈশ্বনাথ বাবু, বৈশ্বনাথ বাবু, বৈশ্বনাথ বাবু, চোর আপনারা বৈশ্বনাথ বাবু, বেশি আছে। বৈশ্বনাথ বাবু, বৈশ্বনাথ বাবু 1 মিনিট, বৈশ্বনাথ বাবু 1 মিনিট, তৃণমূল বলে না, চোর বৈশ্বনাথ বাবু 1 মিনিট, 2000, বৈশ্বনাথ বাবু 1 মিনিট, বৈশ্বনাথ বাবু 1 মিনিট, 2019-এর কথা হচ্ছিল বৈশ্বনাথ বাবু, 2019-এ ভবানীপুর লোকসভা কেন্দ্রে নিশ্চিতভাবে ভবানীপুর লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আপনারা এগিয়েছিলেন, তবে 3168 ভোটে, 5000 ভোটে নয়। মুখ্যমন্ত্রী কেন্দ্র পরিবর্তন করেছেন। বৈশ্বনাথ বাবু, বৈশ্বনাথ বাবু, তরুণজ্যোতি 1 মিনিট, তরুণজ্যোতি 1 মিনিট, বৈশ্বনাথ বাবু, নিজের ওয়ার্ডে এনেছিলেন। বৈশ্বনাথ বাবু রাসবিহারী কেন্দ্রে বিজেপি প্রার্থী 5000-এর বেশি ভোটে এগিয়েছিলেন। এর সঙ্গে সঙ্গে আমি আরও দুটো কেন্দ্রের কথা বলবো। বিজেপি প্রার্থী এগিয়েছিলেন জোড়াসাঁকো কেন্দ্রে প্রায় 4000-এর কাছাকাছি ভোটে, শ্যামপুকুর কেন্দ্রে 2000-এর বেশি ভোটে এগিয়েছিলেন। এবার আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী আসন পরিবর্তন করলেন ভবানীপুর থেকে, 3000-এর কিছু ভোটে বেশি ভোটে এগিয়েছিলেন। কোথাও কি মনে হয় না যে ভবানীপুরের মানুষ, কলকাতার মানুষ যদি সত্যি সত্যি আপনাদের উন্নয়ন থেকে ভোট দিতেন, ভবানীপুর থেকে পালিয়ে গেছে, তাহলে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্র পরিবর্তন করতেন না? নন্দীগ্রামকে এত ভবানীপুরে বছর আমরা মনে জিতছি। রাখেনি, নন্দীগ্রাম রুদ্রনীলকে দাঁড় করিয়েছে হারানোর জন্য। রুদ্রনীলের কি মামলা ছিল জানে? ডাস্টবিনে যাচ্ছে। রুদ্রনীলের বিরুদ্ধে কি অভিযোগ ছিল জানে? বাঙালি 10 বছর ওইখানে ধরে বিজেপি হাওয়াই চটি নেতাদের ব্যবহার জিজ্ঞাসা করে না। করুন। হাওয়াই চটি আমি যাবে। আরেকবার কাজী মাসুম আক্তারের কাছে যাব। আমি আরেকবার কাজী মাসুম আক্তারের কাছে যাব। কাজী মাসুম আক্তার, কলকাতার মানুষ সত্যি অসাম্প্রদায়িক মানসিকতা থেকে ভোট দেন কিনা তা নিয়ে প্রশ্ন করেছিলাম আমি। আপনার কাছ থেকে নাগরিক সুযোগ সুবিধার কিছু কথা শুনেছি, পরিবেশের কথা শুনেছি। আমার এই প্রশ্নটার নির্দিষ্ট উত্তর পাইনি। আপনার যে অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে জানতে চাইব, সত্যি কি কলকাতার মানুষ অসাম্প্রদায়িক মানসিকতা থেকে ভোট দেন? দেখুন, কলকাতার মানুষ শিক্ষিত, সচেতন এবং সংস্কৃতিবান, এটা গোটা ভারতবর্ষ জানে। কলকাতার মানুষের মধ্যে সম্প্রীতির আবহ দীর্ঘদিনের, আজকের নয়, যুগ যুগ ধরে বলা যায়। আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি এটার অবনতি ঘটেছে। এটা আগে এরকম ছিল না। একটা সমান্তরাল ভেদরেখা কোথায় একটা তৈরি হয়েছে। কিভাবে হলো? আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন কিভাবে তৈরি হয়েছে। এই ধর্মের নামে ভেদাভেদ করা থেকেই তৈরি হয়েছে। আপনি যে জায়গাটা আসতে চাইছিলাম, আমি একটা উল্লেখযোগ্য কথা আসতে চাইছিলাম। কলকাতার দুটো চিত্র, আপনি এই ব্যাপারটা খুব ক্লিয়ার করুন। অভিজাত এলাকায় মমতা ব্যানার্জি 10 বছরে কোনো সৌন্দর্যন করেন, এটা মিথ্যা কথা। কিছু কিছু সৌন্দর্যন অবশ্যই হয়েছে, সত্য কথা খুব ক্লিয়ার করে বলা দরকার আছে। কি হয়েছে? ত্রিফলা লাগিয়েছে, সাদা কালো রং লাগিয়েছে। ত্রিফলা নিয়ে দুর্নীতির অভিযোগ হয়েছিল, গোটা কলকাতা তোলপাড় হয়েছিল। সাদা কালো রং নিয়ে দুর্নীতি হয়েছিল, গোটা কলকাতা তোলপাড় হয়েছিল। কিন্তু কলকাতা বস্তি এলাকা, আপনি রাজাবাজার যান, আপনি খিদিরপুর যান, আপনি মেটিয়ারপুর যান, আপনি তপসিয়া যান, তপসিয়াকে আমি নিজের চোখে বেশি করে দেখেছি। গলি গলি যান, কোনো উন্নয়ন হয়নি। আমি সুমনবাবুর কাছে আসবো। সুমনবাবু, আমি সুমনবাবুর কাছে আসবো। সুমনবাবু, কিছুক্ষণ আগে আপনি বারবার গুজরাটের কথা বলছিলেন। মুসলমানরা কম বোঝে। বাসুমবাবু, আপনি 1 মিনিট, আমি সুমনবাবুর কাছে আসবো। সুমনবাবু, কিছুক্ষণ আগে আপনি, বাসুমবাবু 1 মিনিট, আমি সুমনবাবুর কাছে যাই। সুমনবাবু, কিছুক্ষণ আগে আপনি গুজরাটের কথা বলছিলেন। আমার প্রশ্ন, যদি এখানে এই বঙ্গে মুসলিম যুবক যুবতীরা ভালো থাকেন, কলকাতায় যদি তারা অনেক বেশি ভালো থাকেন, নাগরিক সুযোগ, এক মিনিট, আমার প্রশ্ন আছে, আমার প্রশ্ন আছে সুমনবাবু, প্লিজ আপনার কাছে। গুজরাটে কেন পশ্চিমবঙ্গের মুসলিমরা কাজ করতে যান? দক্ষিণ কলকাতার কথাটা বলেনি। হ্যাঁ, দক্ষিণ কলকাতায় যিনি 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন, সেই চন্দ্র বসু একটু আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন যে পশ্চিমবঙ্গে প্রথম তাদেরকে গ্রেফতার করা উচিত যারা মাস্ক ছাড়া পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসছে। তার মানে কি উনি বিজেপি নেতাদের গ্রেফতার করতে বলছেন? আর ইন্দ্রনীল খান এতক্ষণ ধরে যে ঋণের কথা বলছেন, ওনার জেনে রাখা ভালো যে দক্ষিণ কলকাতার মানুষ কেন বিজেপিকে ভোট দেবে না। কারণ বিজেপিকে ভোট দিলে কালীঘাটের নাম আদানি কালীঘাট হবে।
দক্ষিণেশ্বরের নাম আদানি কালীঘাট, আদানি দক্ষিণেশ্বর হবে। এটা আরে পশ্চিমবাংলার আপনাদের মানুষ কথা জানে। ইন্দ্রনীল দা উত্তর দিচ্ছেন, ইন্দ্রনীল দা উত্তর দিচ্ছেন, ইন্দ্রনীল দা উত্তর দিচ্ছেন, ইন্দ্রনীল বাবু, বিজেপি নেতারা, ইন্দ্রনীল বাবু প্লিজ, ইন্দ্রনীল বাবু প্লিজ। শিক্ষিত ইঞ্জিনিয়ারদের, শিক্ষিত কর্মচারীদের আপনারা বার করে দিয়ে গুজরাটে পাঠিয়ে দিয়েছেন। আপনাদের লজ্জা লাগা উচিত। পশ্চিমবঙ্গে ব্যবসা করতে দেয়নি, পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে দেয়নি, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান রাখিনি, যার জন্য পশ্চিমবঙ্গে বেকার সন্তানরা তাদেরকে আজকে চাকরি করতে যেতে হচ্ছে গুজরাটে, সেই আদানি আম্বানির সাথে। কেন যেতে হচ্ছে? আপনারা পশ্চিমবঙ্গে কেন শিল্প করতে দেয়নি? পশ্চিমবঙ্গে কেন কর্মসংস্থান করেনি? আমরা পশ্চিমবঙ্গে করতে হবে। এবং এই জন্য পশ্চিমবঙ্গের মানুষ এবং কলকাতার মানুষ বিজেপিকেই আনবে। গুজরাটে যায়নি চ্যানেল করতে, আপনার গুজরাটে বা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের আমার সময় একেবারে শেষ, আমি শেষ কথা একটাই কথা বলবো, আমার সময় একেবারে শেষ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তরুণজ্যোতি তিওয়ারি, কাজী মাসুম আক্তার, ইন্দ্রনীল খান, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং সুমন ভট্টাচার্য, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমার একটাই কথা এন্ড নোটে বলার, সুমন দা, এখন আজকের ডিবেট শেষ, বিতর্ক শেষ, আমি এন্ড নোটে শুধু একটাই কথা বলবো, আমাদের ইন্দ্রনীল বাবু কেন, আমাদের কারোরই গুজরাট নয়, আমাদের সকলের পশ্চিমবঙ্গ। আমরা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করছিলাম এবং তার রাজধানী কলকাতা নিয়ে আলোচনা করছিলাম। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে বা কলকাতাতে রিপাবলিক আসা একটি ভালো লক্ষণ, এবং রিপাবলিকের মতো আরও অনেকে আসুন। এখানকার সংবাদ মাধ্যমের উন্নতি হোক, কিন্তু সংবাদ মাধ্যম যার উপরে, যে সমস্ত উন্নতির উপর দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের উন্নতি হয়, সেই উন্নতিগুলো হোক। এখানকার বেকার যুবক যুবতীদের কাজ খুঁজতে ভিন রাজ্যে যেতে না হোক, এখানকার নাগরিকদের একটি বৃদ্ধাশ্রমে বসবাস করতে না হোক, এবং কলকাতা সত্যি সত্যি তার অসাম্প্রদায়িক যদি কোনো চরিত্র থেকে থাকে কোনোদিন, সেই চরিত্র নতুন করে ফিরে পাক, এবং কলকাতা উদারতার মধ্যে দিয়ে বাঁচতে শিখুক, বহিরাগত অন্তর্গত তকমা নিয়ে নয়। এই আশা রেখেই কলকাতার মানুষের ভোট তাদের বিবেচনার উপর ছেড়ে দিয়ে, তাদের মনের উপর ছেড়ে দিয়ে, তাদের মনের যে উত্তর খোঁজার আমরা চেষ্টা করছিলাম, সে ডিবেট এখানে সমাপ্ত করে রিপাবলিক বাংলা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জবাব চাই বাংলার সঙ্গে থাকার জন্য। এরপরে আসছে 294, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।